মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। জৈনেব, কি ব্যাপার মামনি? চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে? না, কিছু হয়নি। আসলে হয়েছে, সেলিমকে ওই বাড়িতে দাদিমার সঙ্গে দেখা করতে পাঠিয়েছি, এজন্যই। বুঝতে পেরেছি, ছেলের জন্য দুশ্চিন্তা হচ্ছে। এমনটা হয় না, তবে মুকাদ্দেস আন্টি ওখানে আছেন তো তাই। যদিও সেলিমের সাথে সেলিন আছে, তবুও। তুমি অযথাই দুশ্চিন্তা করছো। হ্যাঁ, মা হলে অবশ্য দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। এসব ভাবনা সব মায়েদের মনেই আসে। সন্তান চোখের আড়াল হলেই যেন ওর বিপদ হয়েছে বা কোনো বিপদে পড়েছে, সবসময় এমনই মনে হয়। তাহলে আমার এমনটা হওয়া স্বাভাবিক? হ্যাঁ, এমনটা হওয়াই স্বাভাবিক, কিন্তু এই চিন্তাগুলো আর করো না। তাছাড়া ওখানে ওর সাথে সেলিনও আছে, আর ওরহানকেও তো পাঠিয়েছো, ওরা ওকে দেখে রাখবে। তুমি কিভাবে জানলে? আমিও একজন মা জৈনেব, এই ধরনের পরিস্থিতিতে সব মায়েদের একই ভাবনা হয়। জৈনেব, একটা কথা জিজ্ঞেস করব, ফাতির চাকরির ব্যাপারে তুমি কিছু জানো? এতটুকুই জানিও ক্লান্ত। সারা রাত কাজ করে সকালবেলা যখন একটু ঘুমিয়েছে, হঠাৎ দুঃস্বপ্ন দেখে চিৎকার করে জেগে উঠল। এভাবে আর কতদিন চলবে একদমই বুঝতে পারছি না আমি। নিষেধ করো। এছাড়া আর কি করবে? জৈনেব, তোমার পরিবার তোমার সাথে আছে তা তো তুমি জানো নিশ্চয়ই। আমরা তো ফাতির পরিবারের মতো অত অর্থশালীও না। জৈনেব, আমি এখনো বেঁচে আছি মা, আমার সবকিছুতেই তোমার অধিকার আছে, ঠিক যেমন তোমার সবকিছুতেই নানা ভাই সেলিমের অধিকার আছে। প্লিজ এভাবে আর ভাববে না, মনে রাখবে তুমি আমার বড় সম্পদ মামনি। তোমাকে অনেক ধন্যবাদ। তবে ফাতে যে কঠোর পরিশ্রম করছে, দিন রাত কাজ করছে, তা শুধুমাত্র আমাদের জন্য। আমি ওর চেষ্টাকে উপেক্ষা করতে পারি না, অবজ্ঞা করতে পারি না। ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু এতে ফাতি ক্লান্ত হয়ে পড়ছে। তা ঠিক, তবে এর সমাধান আমি করব। ভাবছি আমিও চাকরি করব। তাই ভাবছো নাকি? তাহলে আমাদের কোম্পানি তো আছেই, মানে তুমি যখন কাজ শুরু করতেই চাইছো, নিজের কোম্পানিতে শুরু করতে পারো। করা যায়, তবে সেজন্য ফাতির সাথে কথা বলতে হবে। দেখো, আমি তোমার সবকিছুতেই না বলছি, কিন্তু বিশ্বাস করো ব্যাপারটা আসলে তা না। ফাতির সাথে কথা বলা দরকার। ঠিক আছে, তুমি ফাতির সাথে কথা বলো, তোমরা দুজন মিলে যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নেব, কেমন? আচ্ছা, আমাকে এখন একটু বের হতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, পরে দেখা হবে। মামনি, ওরহান, কি খবর? রেইস, কি খবর? এই তো, এসো এসো, এখানে বসো। কেমন আছেন রেইস? ভালো, তোমরা? আল্লাহ ভালোই রেখেছেন রেইস। আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুন। আমিন, তাই যেন হয়। আপনার বোটের এখন কি অবস্থা রেইস? খুব খারাপ, দেখা যাক বিমা থেকে কোনো টাকা পাই কিনা। সে তো অনেক সময়ের ব্যাপার রেইস। সেজন্যই তো মেজাজ খারাপ হচ্ছে। এখন হচ্ছে মাছ ধরার মৌসুম, আর আমি কিনা এখানে বসে সময় কাটাচ্ছি, মাছ ধরতে পারছি না। কি বলছেন? কেন মাছ ধরতে পারবেন না রেইস?
আমরা তাহলে এখানে আছি কেন? বোট লাগবে? এই যে নিন, এটা এখন থেকে আপনার। আরে এর কোনো দরকার নেই। আরে নাও না, আমি তো আর আমার নিজের জন্য তোমাদেরকে বেকার করে দিতে পারি না। আপনি এক একদিন এক একজনের বোট নেবেন, আমরা ওই দিন ছুটির দিন হিসেবে কাটাবো। রেইস, এই বোটটা আমি আপনার জন্যই পেয়েছি। বাবা যখন এটা কেনার সময় এগিয়ে আসেনি তখন আপনি এর গ্যারান্টার হয়েছিলেন। এমনকি যখন কিস্তি দেবার টাকা ছিল না আপনি আমাকে টাকা দিয়েছিলেন। এসব ভুলে গেছেন? হ্যাঁ, আমি যখন ঝড়ে আটকা পড়েছিলাম আপনি তো আমাকে বাঁচিয়েছিলেন। রেইস, এ তো সামান্য বোট, আপনার জন্য জীবনও দিতে পারি। আজ আমরা যে বোটের মালিক হয়েছি তা শুধু আপনার জন্যই। আমরা যখনই বিপদে পড়েছি আপনাকে পাশে পেয়েছি। এখন আমরা যদি আপনার বিপদে কাজে আসতেই না পারি, এর চেয়ে লজ্জার কিছু আছে? তাই এখন থেকে এই বন্দরের সব বোটগুলো আপনার। তাহলে কথা একটাই, আমরা এখন বড় হয়েছি আর আপনি আমাদের সবার বাবা। আপনার সন্তান হিসেবে আমরা এখন আমাদের দায়িত্ব পালন করবই। শেফকেত বাবা, অনুরোধ করছি আমাদেরকে ফিরিয়ে দেবেন না। তোমাদেরকে ধন্যবাদ বাবারা। কারো যদি তোমাদের মতো ছেলে, ভাই, ভাতিজা, বন্ধু বা সন্তান থাকে, এই পৃথিবীতে কে তাকে দমিয়ে রাখতে পারবে? জামাই, কি হয়েছে? কৃষ্ণ সাগরে তোমার জাহাজ ডুবেছে নাকি? এই যে এটাই হচ্ছে ড্রয়িং রুম। সত্যি সুন্দর। এটা কোন মুখী, উত্তর না দক্ষিণ? আপনারা বিবাহিত তো? আমাদের বাড়িওয়ালা কিন্তু কোনো ব্যাচেলর ভাড়া দেবে না। না, বিবাহিত না। না, এখনো হয়নি। তাহলে তো ভাড়া নিতে পারবেন না। তা আমরা জানি। আপনাদের কোনো সমস্যা হবে না, কারণ এখানে আমি, আমার মা আর সাথে বোনও থাকবে। তাহলে উনি পরে ঘর জামাই হবেন? কাকে ঘর জামাই বলছেন? মেতে মেতে শান্ত হও, উত্তেজিত হও না। একটা কথা বলতে চাইছি। আচ্ছা, ঘরের ওই কর্নারটা কি ওভাবেই ভাঙা থাকবে, নাকি আপনারা মেরামত করে দেবেন? আগে আপনি অ্যাডভান্স করুন, পরে বাড়ি মেরামত করে দেয়া যাবে। এখানে তো অনেক কাজ, কিভাবে করবেন? কিভাবে? হ্যাঁ, 2 মাসের অ্যাডভান্স দিয়ে দিন। 1 মাসের ভাড়া আমি নেব, বাকিটা দিয়ে মেরামতের কাজ করে দেব। ওহ মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো। যাই হোক, আপনার বোনের কথা বলছিলেন। আচ্ছা, ওর বয়স কত? বাড়ির মালিক বাচ্চা পছন্দ করেন না, মানে বাচ্চা থাকলে ভাড়া নিতে পারবেন না। আরে ভাই দেখুন, এসব বাদ দিয়ে আগে আপনি আমাদের বাড়ির সম্পর্কে বলুন। আপনি বাড়ির পেছনের উঠান ব্যবহার করতে পারবেন, আর সামনেরটা মালিক ব্যবহার করবেন। আমরা এই বাড়ির ভাড়া দেব, কিন্তু উঠোন ব্যবহার করতে পারবো না, তাই তো? অনুরোধ করলে মালিক হয়তো অনুমতি দেবেন, তবে কুকুর বিড়াল পুষতে পারবেন না। হ্যাঁ তাই। এটা তো কোনো বাড়ি না, মনে হচ্ছে হোস্টেল। আচ্ছা, আসা যাওয়ার কোনো নির্দিষ্ট সময় আছে নাকি? জিজ্ঞেস না করলেও আমি এটা বলতাম। রাত 10টার পর বাড়িতে আসা যাবে না। বাড়িওয়ালা এটা একেবারেই পছন্দ করেন না, আর সকালবেলা একদম চুপচাপ বের হয়ে যেতে হবে। 1 মিনিট ভাই, আমার মনে হয় হয়তো আপনি একটু ভুল বুঝছেন। মানে আমরা এই বাড়িটা শুধু ঘুমানোর জন্য ভাড়া নেব না, থাকার জন্য ভাড়া নেব, যেমন সাধারণ মানুষ থাকে। আর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, হাজার হলো আমরা তো সাধারণ মানুষই। হ্যাঁ, বাড়িওয়ালাও ঠিক এমনটাই চায়। সন্ধ্যায় বাড়ি ফিরে ঘুমিয়ে পড়বেন, আর সকালবেলা চুপচাপ কাজে চলে যাবেন। সুন্দর বাড়ি, তাই না? কোথায় আর সুন্দর দেখলেন? এটা তো একটা ভাঙাচোরা বাড়ি। মেরামত করে দেব ভাই, অত চিন্তা করবেন না। এভাবে কেউ পরিষ্কার করে? হ্যাঁ, মনে হচ্ছে পোষা বিড়ালকে আদর করছো। ভালো করে চেপে ধরো, দেখবে পরিষ্কার হবে। সব ময়লা উঠাও।
বদমাশ ফাতি, এটাকে আমাদের ঘাড়ে রেখে গেছো। সুযোগ পেলে তোমাকে আমি দেখে নেব, মনে রেখো। ভালোভাবে, একবার বাম দিকে, পরের বার ডান দিকে, একটুও যেন ময়লা না থাকে। আরে হয়েছে, বলছে যে আমার আসলে জানালা পরিষ্কার করতে ভালো লাগে, তাই আমাদের জানালাগুলো এত পরিষ্কার। শেষবার কবে পরিষ্কার করেছো? হ্যাঁ, এই তার নমুনা। আমি এখানে থাকবো না। আমরাও এখানে থাকবো না, আমরা সবাই আপনার বাড়িতে গিয়ে থাকবো। কি? চুপ করো। দেখো, তুমি যদি আরো তর্ক করো, আমি কিন্তু তোমাকে দিয়ে এমন 7টা বাড়ির জানালা মোছাবো। আপনি বলে আমি মুছবো, সমস্যা নেই। দিলবার আপা, হ্যাঁ বলো। একটু কথা বলা যাবে? যাবে। এটা ধরো, আগে ঘর পরিষ্কার করো, তারপর কথা বলবো। সিদ্ধান্ত বদলালে জানাবেন, আমি ব্যবস্থা করব। সিদ্ধান্ত আর বদলাবো না, এটাই ফাইনাল। ঠিক আছে। ফাদিক, মন খারাপ করো না, দেখবে আমরা একটা সুন্দর বাড়ি পাবোই। ধৈর্য ধরো প্লিজ। মেয়েতে আর কত ধৈর্য ধরবো? লোকটার কথা শুনেছ? আর এই বাড়িওয়ালারা কবে আমাদের মতো ভাড়াটাদের কষ্ট বুঝবে, সম্মান করবে? এভাবে কি আমরা বাড়ি খুঁজে পাবো? ফাদিক, পেয়েছি। কি পেয়েছো? তোমরা আমার বাড়িতে থাকবে। কি বললে? আমি বাড়ি থেকে চলে যাব, তোমরা আমার বাড়িতে উঠবে, শেষ। মেয়েতে এটা কিভাবে সম্ভব? কি বলছো? আমরা তোমার ওখানে থাকলে তুমি কোথায় থাকবে? রাস্তায়? আরে ফাদিক, তুমি আমাকে নিয়ে তো ভেবো না তো, আমি যে কোনো একটা ব্যবস্থা করে নেব। তুমি শান্তিতে থাকলেই আমি খুশি। তুমি কি সিরিয়াস? হ্যাঁ। মজা করছো না তো? একদম না, আমি খুব সিরিয়াস। মেয়েতে, তুমি আসলে একজন ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। সত্যি আমার এতটাই ভালো লাগছে যে কাঁদতে মন চাইছে, কিন্তু আমার কান্না করার দরকার নেই। কারণ হলো, আম্মা এই আইডিয়া কোনোদিনই মেনে নেবে না। সেটা আমার উপর ছেড়ে দাও। আমি ওনাকে এমন ভাবে বোঝাবো যে উনি না বলতেই পারবেন না। এটা কোনো ব্যাপারই না, খুবই সহজ। হাতার পা একদম সোজা করে রাখুন মুকাদ্দেস ম্যাডাম। হ্যাঁ, করছি। যতটা পারবেন সোজা করে রাখবেন, দেখবেন ভালো লাগবে। সত্যি খুব ভালো লাগছে। এখন আমরা অবস্থান পরিবর্তন করব, একদম বিপরীত দিকে, ওই দিকে ঘুরুন। আচ্ছা। হাত প্রসারিত করুন, পা পেছনের দিকে বাড়িয়ে দিন মুকাদ্দেস ম্যাডাম। করুন, লম্বা করে শ্বাস নিন। আমার সত্যি খুব ভালো লাগছে। বাবা, তুমি এখানে কি করছো? মামুনি আমার, এই তো বাতাসে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে কি করবে? চলো আমরা ওখানে গিয়ে বসি। না না, ঠিক আছে, এসো। মম কি ফিটনেস ট্রেনার রেখেছে? জানোই তো তোমার মম বরাবরই এসব পছন্দ করে। আলসেমির জন্য জিমে যাওয়া হয় না, তাই বাড়িতেই আসতে বলেছে। লোকটা সো ইয়াং। সত্যি বলতে দুজনেই ইয়াং আর হ্যান্ডসাম। সেলিন, চলো আমরা ভেতরে গিয়ে বসি। না বাবা, আমরা আরেকটু দেখি। দরকার নেই, চলো ভেতরে যাই, এসো। এখনো সবাই বসে আছো? ওঠো ওঠো, জলদি ওঠো, কার্পেট গুলো ধুতে নিয়ে যাও। ওঠো ওঠো ওঠো। আরে দেখো, এখনো উঠছে না, জলদি কার্পেট নিয়ে যাও। তুমি কি করছো? কাপড় হাতে নিয়ে বসে আছো কেন? আমি টেনশনে মরছি, আর আপনি এসব কি করছেন? আরে, আমাদের সবার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকা উচিত। তুমি বলো, আমি কি এরকম নোংরা জায়গায় থাকবো? আপনি কি এখানেই থাকবেন? হ্যাঁ, বাধ্য হয়ে, কারণ বাড়ি যেতে পারবো না। একটা কথা বলুন তো, ওরা কি আপনার বাড়িতে গিয়েছিল? আমি জানি না ফাতি। তাহলে খোঁজ করুন। আপনার কোনো আত্মীয় স্বজন বা প্রতিবেশী কোথাও কেউ নেই? আছে। ভালো তো, তাহলে জলদি ওদেরকে ফোন করে একটা খবর নিন। আপা, কেন বসে আছেন আপনি? প্রথমত, আমি তোমার আপা না। দুঃখিত। দ্বিতীয়ত, তুমি নির্বোধ হতে পারো, কিন্তু আমি আমার প্রতিবেশীকে ফোন করার মতো বোকা না। কেন? আরে বোকা, তুমি কি করে জানো ওরা আমার প্রতিবেশীর বাড়িতে যায়নি? হ্যাঁ, ওখানেও যেতে পারে। অবশ্যই পারে, ভালো মতোই পারবে, বুঝেছো? আরে ওই মহিলার বয়স 80 বছর, পাগল, মাথা নষ্ট। উনি নিজেকে রানী এলিজাবেথ মনে করে। কেউ বেল বাজালে নাতনিরা এসেছে মনে করে দরজা খুলে।
তুমি সাহায্য করো। ধরো ওরা এখন ওই মহিলার মাথায় বন্দুক রেখে আমার কথা জিজ্ঞেস করছে, অপেক্ষায় আছে কখন আমি ফোন করি। ঠিক এমন সময়ে আমি দিলবার যদি ওই মহিলাকে কল করি, বলো কি হবে? আমাদেরকে ধরে ফেলবে। হ্যাঁ, এই তো মাথা কাজ করছে। কিন্তু আমি তো এভাবে ঘরে বসে থাকতে পারবো না, আমাকে কাজের জন্য বাইরে যেতে হয়, আমার স্ত্রী সন্তানের জন্য রোজগার করতে হয়। হাই আফসোস, দুঃখজনক। এই কথা তো ওই হায়দারকে মারার আগে ভাবা উচিত ছিল। আগে কিভাবে ভাবতাম বলবেন? আপনার জন্য সেটা পারিনি আমি। অসভ্য, একদম বাজে বকবে না। আমি তোমাকে বডিগার্ড হতে বলেছিলাম, লোকটার মাথায় আঘাত করতে বলেছিলাম। আরে বডিগার্ডের কাজই তো হলো শত্রুদের প্রতিহত করা, আমিও সেটাই করেছি। ওহ আল্লাহ বাঁচাও আমাকে, অসম্ভব, আমি এভাবে থাকতে পারবো না। এর চেয়ে লোকটার কাছে গিয়ে ক্ষমা চাওয়াই ভালো। হ্যাঁ, যাওয়ার আগে বন্ধুদের বলে যাও যেন সুজি আর চিনি এনে দেয়। কেন? ওখানে গেলে তুমি তো আর বেঁচে ফিরবে না, তখন তোমার নামে হালুয়া বিতরণ করবো। উফ, অসহ্য! এটা কি কোনো কথা হলো? আমরা এখন আমাদের নিজেদের বাড়িতেই কর্মচারীর মতো কার্পেট ধরে কাজ করছি। ওহ জেবা, তুমি কি চাও বলো তো, কি চাও? এই প্রথম আমাদের বাড়িতে একটা ভদ্র মহিলা এসেছে, আনন্দ করো ভাই। ভদ্র মহিলা? উনি ভদ্র মহিলা? আরে গাধা, তোমার ওই অসভ্য মহিলা সকাল থেকে আমাদের কিভাবে কাজ করাচ্ছে। এই জেবা, তুমি কিন্তু একদম বাজে কথা বলবে না। ওনাকে অসভ্য বলছো, এটা কেমন ধরনের কথা? তুমি যদি কোনো মেয়েকে অপমান করে কথা বলো, আমি মেনে নেব না, কখনো মেনে নেব না, এই বলে দিচ্ছি। বাহ 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 বাহ, বেশ ভালোই ডায়লগ জানো দেখছি। হ্যাঁ, যেই একটা মহিলা বাড়িতে এলো অমনি তুমি একেবারে ওলটপালট হয়ে গেলে, তাই না? তুমি আবার কবে থেকে মহিলাদের সম্মান দেওয়া শুরু করলে? কে তোমাকে এটা শেখালো? কেন, আমি কি মূর্খ নাকি ভাই? হ্যাঁ, শুধু মূর্খই না কামিল, হ্যাঁ তুমি অপদার্থ। সেই জন্যই এসব করছো। বেশি কথা না বাড়িয়ে জলদি হাত চালাও, কার্পেট ধোও। তুমি আমার সাথে রাগ করছো কেন ভাই? আমার কি দোষ? ওই মহিলাকে কি আমি নিয়ে এসেছি? ওনাকে তো ফাতি নিয়ে এসেছে, পারলে ওর সাথে গিয়ে চিৎকার করো। উফ, আরে তোমরা এটা কি করছো? জেনেব প্রেস, সামনে তো ঈদ না, তোমরা কার্পেট ধুচ্ছ কেন? আসলে ময়লা হয়ে গেছে তাই কার্পেটগুলো পরিষ্কার করছিলাম। আসলে হয়েছে কি, এবার ঈদের সময় কার্পেটগুলো পরিষ্কার করা হয়নি, তাই অনেক বেশি ময়লা হয়ে গেছে। তোমার কিন্তু ঘরে যাওয়ার দরকার নেই। সত্যি আশ্চর্য, আমি এসেছি মানচিত্রের ব্যাপারে তোমাদের সাথে একটা দারুণ আইডিয়া শেয়ার করতে, আর তোমরা কিনা এখানে বসে ফালতু কাজ করছো। কাজ করি, ধোয়া শেষ করে তোমাকে ফোন করবো, তখন এসো। হ্যাঁ হ্যাঁ, ভেতরে যেও না, একদমই না। ও আল্লাহ, যেও না। আরে এমন করছো কেন? কার্পেট নেই তো তাই। এখন যদি খালি মেঝেতে পা পিছলে পরে তোমার মাথা ফেটে যায় তাহলে কি হবে বলো রে? হ্যাঁ, তোমার কিছু হলে আমরা শেফকে প্রেসকে কি জবাব দেবো বলো? প্রেসকে ছাড়ো, ফাতিকেই বা কি বলবো? ও আল্লাহ, আমি একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি, আর তোমরা কিনা আমার পা পিছলে পড়ে যাওয়া নিয়ে গল্প বানাচ্ছো। বছরে বলছি মানচিত্র, আমি বলছি তুমি এখন ভেতরে যেও না, পড়ে যাবে। কথা শোনো জেনেব, কি সমস্যা তোমাদের? কি সমস্যা? দেখতে চাই তোমরা কার্পেট ভয় লাগে জেনেব, ভেতরে যেও না, তুমি ভেতরে যেও না। কথাটা শোনো, একটু দাঁড়াও। আমাকে আর পিছু টেনো না, বছরে আমার মাথাটা নষ্ট করে দিচ্ছ। জেনেব কি করছো? সুস্বাগতম, সুস্বাগতম। আমি দিলবার, ওর প্রেমিকা। কার প্রেমিকা? এই পিচ্চিটার। আরে জেভাত, তার মানে তুমি সাজিবেদকে কখনো ভালোবাসোনি? আমাদের সবার সাথে শুধু শুধু প্রতারণা করেছো? না রেস, আমি কি এমন কাজ কখনো করতে পারি? উনি তো আসলে কামিলের প্রেমিকা। আরে আপা, দয়া করে রেসকে একটু বুঝিয়ে বলুন, আপনি আসলে মজা করছিলেন, বলুন না। প্রথমত আমি তোমার আপা না, দ্বিতীয়ত আমি মজা করেছি, আমি আসলে এই হাইলিফটার প্রেমিকা। ডার্লিং, মাশাআল্লাহ, দুজনকে দারুণ মানিয়েছে। আল্লাহ আপনাদের সুখী করুন। যাই হোক, আসল কথায় আসি, ওটা কোথায়? কি কোথায়? ওই জিনিসটা, তোমার মাথা। হায় আল্লাহ, এদের নিয়ে একটা কাজও হয় না। আচ্ছা, আমি খুঁজে নিচ্ছি। ওকে আটকাও। আমাকেই তো। ফাতি, তুমি এখানে কি করছো? তোমরা আমাকে কেন বলনি ফাতি এই ঘরে আছে? আসলে আমরাই তো জানতাম না এখানে। ওরা তখন বাগানে ছিল, তাই আমি ওদেরকে ডাকিনি, এখানে ঘুমিয়েছিলাম। ফাতি, অনুমতি ছাড়া তুমি কেন ওদের বাড়ির মধ্যে ঢুকেছো বলো তো? হ্যাঁ, ঘুমানোর জন্য ঢুকেছি জেনে, আমার খুব ঘুম পাচ্ছে। আরে ঘুমানোর জন্য মানে কি? আমাদের কি বাড়ি নেই নাকি ফাতি? নাকি আমাদের বাড়িতে তোমার ঘুমানোর রুম নেই? আছে, তবে সেটা বাজার, যে রুমে যখন তখন যে কেউ ঢুকে পড়ে। এখন ঝগড়া শুরু করবে আমি নাকি? নিরিবিলি কোথাও ঘুমোতে চেয়েছিলাম, তাই এখানে চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে, ওখানে লোকজন বেশি, তবুও তুমি ঠিক করোনি ফাতি। ঘুমানোর জন্য তুমি অন্যের বাড়িতে এসেছো শুনে আমার লজ্জা লাগছে। জেনে, এতে লজ্জা কিসের? এটা আমাদের বন্ধুদের বাড়ি, এখানে আমি একটু ঘুমোতে এসেছি, তাতে কি হয়েছে? যাই হোক, এখন আমি একটু ঘুমিয়ে নিতে চাই।
আসলে তোমাকে এভাবে দেখে আমার ভয় করেছে। ভেবেছিলাম তুমি আবার হয়তো কোনো ঝামেলা করে এখানে এসেছো। আরে আমি কি তোমাকে না জানিয়ে কিছু করতে পারি বলো? ও, আমার লক্ষ্মী স্বামীর ঘুম পেয়েছে। তুমি এখানে কি করতে এসেছো? ও, টোল পড়েছে। এক মিনিট দাঁড়াও, জেনেব তুমি এই ঘরে কেন এসেছিলে? আমি এখানে কেন এসেছি? হ্যাঁ, তো সেলিন মামনি, তুমি আজ হঠাৎ বাড়ি এলে কেন? দাদিমার কাছে সেলিমকে নিয়ে এসেছি বাবা। ও তাই তো, ওদের সাথে তো একটা ডিল হয়েছে না? আমি আশা করিনি তুমি নিজের ভুল শুধরে নিতে বাড়ি ফিরে আসবে মামনি। আই এম সরি বাবা, তবে তোমরা আমাকে বাধ্য করেছো। বুঝেছি বুঝেছি, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে কারো ব্যাপারে হস্তক্ষেপ করব না, না তোমার ভাই না তোমার। তোমরা যা ইচ্ছে করো। বাবা এভাবে বলো না, কষ্ট হচ্ছে। কি করব মামনি, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তোমার জন্যই এই পরিস্থিতি। বলুন মুকাদ্দাস ম্যাডাম। জেন আর আমার জন্য জলদি ঠান্ডা কিছু নিয়ে এসো। আপনি কি খাবেন জেন সাহেব? সোডা। এখনই নিয়ে এসছি। যাই হোক, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাওয়াতে অন্তত মম ভালো আছে। লোকটা সত্যি বুদ্ধিমান, না হলে কি এত জলদি কারো কাছাকাছি আসতে পারে? আর হবেই বা না কেন, আমরাই যদি এমন সুদর্শন ফিটনেস ট্রেনার বাড়িতে নিয়ে আসার সুযোগ দেই। আসছি মুকাদ্দাস ম্যাডাম, আসছি। ওদের হয়তো খুব গরম লাগছে। এটা তো আমি জানি। তুমি এ ব্যাপারে জানো? জানি। তোমরা তো বলেছিলে আমি ছাড়া আর কেউ জানে না। আসলেই কেউ জানে না জেনেব, তুমি আমি মানে আমরাই জানি। আর আমি এসো ডার্লিং, ও সত্যি বলছে। ফাতি, তাহলে তুমি আমার কাছে লুকিয়েছিলে কেন? আরে আমি তো কিছু লুকোইনি জেনেব, ভুলে গিয়েছিলাম। আসলে নতুন চাকরি নিয়ে এত ব্যস্ত ছিলাম যে বলাই হয়নি। হ্যাঁ, ও আসলে অনেক সমস্যার মধ্যে আছে। তোমরা এখনো বসে আছো কেন? কার্পেট ধোয়া হয়ে গেছে? জলদি বাইরে যাও তোমরা। কার্পেটগুলো ধুয়ে রোদে শুকাতে দাও। যাও 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 যাও। বিরক্ত হয়ে যাচ্ছে, সত্যিই বিরক্ত হয়ে যাচ্ছি। ফাতি, এই মহিলা তোমাকে কিভাবে চেনে, কোথা থেকে? আমাদের তো কখনো দেখাই হয়নি, কিভাবে চিনবে? এসব ছেড়ে এখন তুমি আমাকে বলো, এটা আমার কাছে কেন লুকোচ্ছিলে? এইটা? হ্যাঁ, আসলে তোমার কাছে লুকোইনি, শুধু তোমার চাপ কমিয়েছি। কিসের চাপ? মানে তোমার নতুন চাকরি, দিনরাত পরিশ্রম করছো, তার উপর পরিবারের সাথেও আমাকে নিয়ে সমস্যা হয়েছে। তাই আমি এত সামান্য একটা বিষয় জানিয়ে তোমাকে বিরক্ত করতে চাইনি ফাতি। এই বিষয়টা তোমার কাছে ছোট মনে হয়? আর কিছু বলো না ফাতি। আমি কিছু বলছি না জেনেব, আমি শুধু বলছি তুমি আমাকে তোমার সবকিছু বলতে পারো। ঠিক আছে, বলছি। ছেলেবেলা থেকেই এই বিষয়গুলোর প্রতি আমার খুব আগ্রহ, মানে মানচিত্র, লুকোনো সম্পদ, এসব জিনিস আমাকে খুব আকর্ষণ করে। এমনকি ছোটবেলায় আমি নিজেকে ইন্ডিয়ানা জোন্স ভাবতাম আর খেলা করতাম। কি করতে তুমি? দেখেছো, এজন্যই আমি তোমাকে বলতে চাইনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিছুই বলছি না, তুমি আমার ইন্ডিয়ানা জোন্স। তারপর কি হলো, তুমি কি করলে? আরে যখন আমাকে এই ম্যাপটা দেখালো তখন আমি এক্সাইটেড হয়ে পড়লাম আর সমাধান করতে বসলাম। হাসবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি হাসছি না, তোমার যা ইচ্ছা করো, কিন্তু কোনো ঝামেলা জড়িও না। ঝামেলা করতে নিষেধ করছে ঝামেলার নায়ক। হলুদ কাপড়টা দাও। ধন্যবাদ। এই নিয়ে দ্বিতীয়বার, এবার কিন্তু আমার সত্যি রাগ হচ্ছে। এই মহিলা কে, আর উনিই বা কিভাবে জানেন তুমি সব জায়গায় ঝামেলা বাঁধাও? হ্যাঁ, কিভাবে জানেন? জেনেপে আমাকে দেখো, ভালো করে দেখো,
শুধু তুমি না, যে কেউ দেখলেই বুঝতে পারবে আমি সব জায়গায় শুধু ঝামেলা করি। বলতে পারো আসলে ঝামেলার চাই না। নায়ক। চুপ করো। আমি কিন্তু আসলেই ঝামেলায় আছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। তুমি আবার এখানে কি করছো? ওই বাড়ি থেকেও তোমাকে বের করে দিয়েছে নাকি? তোমার হয়তো শুনে ভালো লাগবে না মম, তবুও বলছি এমন কিছুই হয়নি। তাছাড়া আমাকে এই বাড়ি থেকে কেউ তাড়ায়নি, আমি স্বেচ্ছায় চলে গিয়েছিলাম। এদের সাথে কথা বলাই একেবারে অনর্থক। যাই হোক, যা ইচ্ছে হয় করো। হাই ফেহমি ডার্লিং। তুমি এ সময়ে এখানে কি করছো মুকাদ্দেস? ফিটনেস ট্রেনার চলে গেছে? ও ফেহমি, আজ আমি তোমাকে একটা কথা বলবো, তুমি শুনলে খুব অবাক হয়ে যাবে। আমার ওই ফিটনেস ট্রেনার জেন শুধু একজন সাধারণ ট্রেনারই না, বুঝেছো? ও আসলে একটা সুপারম্যান। ওর অনেক যোগ্যতা, অনেক কিছু করতে পারে। এসব কি বাজে বকছো তুমি মুকাদ্দেস? বাজে কথা না ফেহমি, সত্যি বলছি। আমার ট্রেনার জেন আসলে অনেক আগে একজন র্যালিস্ট ছিল, মানে অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এটা শুনে আমার যেমন ভালো লাগছে তেমনি অবাকও হয়েছে, জানো। বলছিলাম কি ফেহমি, মানে আমার ট্রেনার জেনকে আমি আমাদের মুস্তাফার জায়গায় নিয়োগ দিতে চাই। আমার ব্যক্তিগত ড্রাইভার করতে চাই। তুমি কি বলো ফেহমি? অসম্ভব। এটা কখনোই সম্ভব হবে না মুকাদ্দেস। এটা কেন সম্ভব না বলো আমাকে ফেহমি। কারণ সব সিদ্ধান্ত আমি নেই। কাকে নিয়োগ দেব সেটাও আমি সিদ্ধান্ত নেব। মুস্তাফা আবার ফিরে এসেছে। খুব ভালো বাবা। তুমি চুপ করো। ফেহমি, আমি তোমার চাকর না, তাই আমার যাকে পছন্দ আমি তাকেই ব্যক্তিগত ড্রাইভার হিসেবে রাখবো। কথা ফাইনাল। কি হবে দেখা যাবে মুকাদ্দেস। বাবা, আমার হয়তো এটা বলা উচিত না, কিন্তু দেখো সেলিম, যা বলতে চাও সরাসরি বলো, আমার ভালো লাগছে না। আমি আসলে বলছিলাম মমকে আমাদের সবার থামাতে হবে, কারণ আমি ওই লোকটাকে চিনি। লোকটা কেমন স্বভাবের তা ভালো করেই জানি। কার কথা বলছো? আর কার কথা বলবো, এই ট্রেনারকে আমি চিনি বাবা। সত্যি বলতে ওই জেন লোকটা যেই জিমেই কাজ করত, ওখানকার মহিলাদের শ্লীলতা হানি করার চেষ্টা করত, তাই জিম মালিকরা ওকে নিষিদ্ধ করে দিয়েছে। আচ্ছা, আরো ঘটনা আছে। কি ঘটনা মামনি? তাড়াতাড়ি বলো। তাই নাকি? তাই নাকি? মুস্তাফা! মুস্তাফা! আমি ডেকে আনবো বাবা। পাগল হয়ে গেছে ফেহমি, এবার সত্যিই পাগল হয়ে গেছে। এত বয়স হয়েছে তবু ওর আমাকে নিয়ে মনের ভয় দূর হলো না। হায়, হওয়াটাও অস্বাভাবিক না। আমি দেখতে যে অনেক সুন্দর। আরে দেখোই না, গোসলের পর আমার সৌন্দর্য যেন আরো ফুটে উঠেছে। ওহ, মুকাদ্দেস ম্যাডাম, মুকাদ্দেস ম্যাডাম, মুকাদ্দেস ম্যাডাম, আপনি এখানে? গুনাই, দরজায় নক না করে তুমি ভেতরে এলে কেন? ওহ, মাফ করবেন মুকাদ্দেস ম্যাডাম। দেখো গুনাই, তুমি যদি আবার কোনো তেলাপোকার কথা বলতে এখানে। এবার তেলাপোকা না গুনাই, এবার কিন্তু আমি তোমার ওই তেলাপোকাকে এভাবে পা দিয়ে পিষে পিষে ফেলে মারবো। তেলাপোকা না মুকাদ্দেস ম্যাডাম, মুস্তাফা। মুস্তাফা আপনার ট্রেনারকে তাড়িয়ে দিচ্ছে। তওবা আস্তাগফিরুল্লাহ, এসব তুমি কি বলছো গুনাই? ফেহমি স্যার আর মুস্তাফা মিলে ওই সুদর্শন ছেলেটাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছেন মুকাদ্দেস ম্যাডাম। সরো ফেহমি! ফেহমি! ছাড়ো আমাকে, ছাড়ো। মুকাদ্দাস ম্যাডাম, মুকাদ্দাস ম্যাডাম আমাকে তাড়িয়ে দিচ্ছে। ছাড়ো আমাকে, ছাড়ো। এটা কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, যাই হই, তুমি এখনই বেরিয়ে যাও। ছাড়ো, যাও। দেখো আমি এখানে চাকরি করি। এখানে কি করো আমি তো ভালো করেই জানি। মুকাদ্দাস ম্যাডাম, যাও বলছি, অসভ্য। মুকাদ্দাস ম্যাডাম, আরে তোমাকে না যেতে বলেছি। ম্যাডাম, যাও। তোমাকে এর জন্য পস্তাতে হবে কিন্তু। আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নেই, আমি তোমাকে ভয় পাই না। তুমি বিদায় হও। মুকাদ্দাস ম্যাডাম, আমাকে সাহায্য করুন। মুকাদ্দাস ম্যাডাম, মুকাদ্দাস ম্যাডাম, অসভ্য লোক। এবার খেলা জমবে। চলে গেছে? হ্যাঁ, তাড়িয়ে দিয়েছি। শাবাশ মুস্তাফা,
দারুণ কাজ করেছো। এটা আমার দায়িত্ব। শোনো মুস্তাফা, তুমি এই বাড়ির পুরনো সদস্য। আমি চাই তুমি আজই এখানে ফিরে এসো। স্যার আসলে আমিও ফিরে আসতে চাই, কিন্তু আবার কিন্তু কিসের? আসলে যেটা বলছিলাম যে তুমি চিৎকার করছো কেন? এই কি অবস্থা? তুমি এটা কি করেছো? তুমি এটা কি করেছো বলো? আমি কি এই বাড়ির কেউ না? এটা কি বলছেন ম্যাডাম? মুকদ্দেস, তোমাকে অনুরোধ করছি ভেতরে যাও, ড্রেস পাল্টাও। না পাল্টাবো না, আমি পাল্টাবো না, এটাই পরে থাকবো। মুকদ্দেস, তোমরা তোমরা কোন অধিকারে আমার ফিটনেস ট্রেনারকে তাড়িয়েছো? কোন অধিকারে বলো? এই যথেষ্ট হয়েছে, আমাকে একদম রাগাবে না বলে দিচ্ছি। ওকে যদি চাও তাহলে ওর সাথে চলে যাও। মুস্তাফা আমার সাথে এসো। স্যার এখনই আসছি আমি। হায় ফেহমি আমার সাথে কেন এভাবে কথা বলছে? ভেতরে চলো চলো। চলো যাই। চলো। দেখো আমি সব ম্যানেজ করে ফেলবো। ঠিক বলছো তো? আরে আমার উপর ভরসা রাখো। আম্মা আম্মা। হ্যালো আন্টি, কেমন আছেন? এই তো আছি আর কি। এসো এসো। আম্মা আমরা তোমাকে কিছু বলতে চাই। ও আল্লাহ, তোমাকে ধন্যবাদ, অবশেষে ভালো খবর এলো। মামুনি, তোমরা বিয়ে করবে এটাই বলতে চাইছো? না আসলে তা না। না আম্মা, বিয়ের কথা বলছি না, আমরা অন্য একটা কথা বলতে চাই। আসলে আম্মা, আজ আমরা দুজন সারাদিন অনেক এলাকায় ঘুরেছি, অনেক কিছু দেখেছি। জানি তো, জানি তোমরা অনেক দিন ধরে ঘোরাঘুরি করছো, অনেক দিন। আমরা আসলে অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি, মানে পছন্দ হয়নি। কি পছন্দ হয়নি মামনি? সারাদিন খুঁজে আমরা শুধুমাত্র একটা বাড়ি পেয়েছি। এই ফাদিক, তুমি খালি বাড়ি কেন খুঁজছো? খালি বাড়ি দিয়ে তোমরা কি করবে? হ্যাঁ শুনি। আরে আম্মা, আম্মা তুমি আমাদের ভুল বুঝছো। আমরা একটা ভাড়া বাড়ি খুঁজছিলাম যাতে আমরা সবাই মিলে ওখানে থাকতে পারি, আলাদা থাকতে পারি। ও ভাড়া বাড়ি? ও আল্লাহ, আরে এটা তুমি আমাকে আগে বলবে তো। হায় আল্লাহ, আমি আবার কি নাকি উল্টাপাল্টা কথা ভেবে বসেছি। আন্টি আমি আপনাকে বুঝিয়ে বলছি। ব্যাপারটা আসলে হয়েছে কি, ফাদিক কদিন ধরে রোদেপুরে বাসা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছে, আর তাই আমি বলেছি তোমরা চাইলে আমার বাড়িতে থাকতে পারো। মানে তুমি জানোই তো আমি ওখানে একা থাকি, আপনাদের কোনো কষ্ট হবে না, শান্তিতে থাকবেন। হ্যাঁ। তোমার বাড়িতে আমরা থাকবো? হ্যাঁ। মেতে এখন কিন্তু আমি তোমাকে জোরে একটা থাপ্পড় দেবো। আম্মা তুমি আমাদের ভুল বুঝছো, ব্যাপারটা আসলে তেমন না। আগে শোনো, মেয়েদের বাড়িটা আসলে খুবই সুন্দর বাড়ি আম্মা। সাজিবেদ যেমনটা পছন্দ করে একেবারেই তেমন বাড়ি। সবকিছু ওখানে আছে, যেমন টেলিভিশন, ল্যাপটপ, ডেস্কটপ, আরো অনেক কিছু। ইন্টারনেট থেকে শুরু করে সব প্রযুক্তি আছে। তুমি দেখলে তোমারও খুব পছন্দ হবে আম্মা। তাই নাকি? হ্যাঁ তাই। তুমি এত কিছু কিভাবে জানো মামনি? তুমি একজন অবিবাহিত ছেলের বাড়ি কেন গিয়েছো বলো? না না মা, আমি যাইনি। তাহলে আমি আপনাকে বুঝিয়ে বলছি, তবু আমাদের ভুল বুঝবেন না। আমি কিসের ভুল বুঝেছি? হ্যাঁ কিসের ভুল বুঝেছি বলো আমাকে। আপনি ভুল বুঝছেন আন্টি। মেরে ফেলবো। যাচ্ছি আম্মা। আপনি ভুল বুঝছেন। আগে আমার কথাটা শুনুন। আমি ভুল বুঝছি। কথাটা শুনুন। আন্টি আপনি কিছু করেননি। আমি ভুল বুঝছি। আপনি শান্ত হও, শান্ত হও। এদিকে এসো। এদিকে এসো। আর কাউকে খুঁজে পাওনি? আমার মেয়েকেই পেয়েছো? এই সব কিছুই ওই বদমাসটার কারণে হয়েছে। আর যদি ওর বাবা থাকতো তাহলে আমার মেয়েগুলোকে পথে পথে ঘুরতে হতো না। তাহলে এর মানে কি? মানে কি? মানে হচ্ছে শক্তি প্রয়োগ না করেও বুদ্ধি দিয়ে আমরা সমস্যা সমাধান করতে পারি। আরে কোথায় শক্তি প্রয়োগ করা হলো না? মুস্তাফা তো লোকটাকে আবর্জনার ব্যাগের মতো ছুঁড়ে ফেলে দিল। আহা ওরহান, আমি তোমাকে এই ব্যাপারটার কথা বলছি না, আমি বাবার কথা বলছি। দেখলে কিভাবে রাজি করালাম? সেলিন,
সমস্যা এখনো সমাধান হয়নি। কিভাবে হয়নি? হ্যাঁ, ওই এরতানকে বের করেছি, আর কি? কি বলছো? ব্যাপারটা সহজ না। লোকটা বুমেরাং এর মতো, তুলে মারলেও ফিরে আসে, ছুঁড়ে মারলেও ফিরে আসে। এবারও মেরেছি, দেখবে হয়তো এবারও ফিরে এসেছে। কথা শোনো, তুমি এসব বলছো কারণ আমার বুদ্ধিতে সমস্যার সমাধান হয়েছে, এজন্য আমি এসব ভালোভাবেই বুঝতে পারছি। অবশ্যই এজন্য না সেলিন। দেখো, সমাধানটাই জরুরি। কে করলো সেটা ব্যাপার না। মুদি দোকানদার ওসমান করুক বা অন্য কেউ করুক, তাতে আমাদের কিছুই যায় আসে না, বুঝতে পেরেছো? আমি সমাধান করেছি ওরহান। আমি তোমার প্রেমিকা, আমাকে নিয়ে তোমার গর্ব হওয়া উচিত, প্রশংসা করা উচিত। সেলিন, এমন করছো কেন? সেলিম ভয় পাবে তো। ঠিক আছে, আমি মানছি তুমি প্রশংসার কাজ করেছো, কিন্তু ও যদি 3 দিন পর আবার ফিরে আসে, তখন কি করবে তুমি? তখনকারটা তখন ভাবা যাবে, গাধা। কোথায় যাচ্ছ সেলিন? আবার মনে হয় রাগ করেছে। সেলিন, লোকটার বিদঘুটে মুখটা কোনোভাবেই ভুলতে পারছি না। কিভাবে এর থেকে মুক্তি পাবো আমি? হ্যালো মুস্তাফা। ফাতি স্যার? মুস্তাফা, আগে আমার কথা শোনো। আমার আজ শরীর ভালো না, পিঠে খুব ব্যথা করছে, তাই আজ ট্যাক্সি নিয়ে বের হবো না। তুমি কি আমার পরিবর্তে কাউকে খুঁজে বের করতে পারবে? ফাতি স্যার, আসলে অনেক দেরি হয়ে গেছে, আমিও আজ ট্যাক্সি নিয়ে বের হব না। তোমার কি হয়েছে? না ফাতি স্যার, আমার আসলে কিছু হয়নি। ফেহমি স্যার আমাকে আবার কাজে নিয়েছেন। কি বলছো? তাই শুনে খুব খুশি হলাম। আমিও খুব খুশি হয়েছি ফাতি স্যার। আপনার যদি এখন থেকে কোনো কিছুর প্রয়োজন হয়, আমি সেজন্য সবসময় প্রস্তুত আছি। আর কখনো যদি আপনার কোনো সমস্যা হয়, শুধু আমাকে একটা ফোন করলেই হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না। ফাতি, শোনো। হ্যাঁ, বলো। ভালো আছো? হ্যাঁ, ভালো। ফাতি, তোমার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। আমি শুধু একটু ক্লান্ত, এছাড়া আর কিছু না। ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, কিন্তু আবার যে ক্লান্ত হবে না তার নিশ্চয়তা কি? তুমি তো বিশ্রামও নিতে পারছো না। অবশ্য কিভাবেই বা নেবে? এই বাড়ি তো কখনো শান্ত হয় না। না জেনেব, এখন তো কোথাও কোনো শব্দ হচ্ছে না, বাড়িটা একেবারেই শান্ত। ফাতি, আজ অনেক ভেবে দুটো সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? প্রথমটা হলো আমরা আলাদা বাড়িতে থাকবো, দ্বিতীয়টা আমি চাকরি করব। ভালো সিদ্ধান্ত নিয়েছো জেনেব, কিন্তু চাকরি কোথায় পাবে? চাকরি পাওয়া তো এত সহজ না, আমাকে তো দেখছোই। ফাতি, কি এমন কঠিন? তুমি তো খুব সহজেই চাকরি পেয়েছো। তুমি সত্যি বলেছ। আমার হয়তো অভিজ্ঞতা ছিল তাই পেয়েছি, কিন্তু তোমার তো তা নেই। তোমার জন্য কি কঠিন হবে না? যতটা বলছো ততটা কঠিনও না। এর মানে কি? যদি থামো জেনেব, এই বিষয়ে আমাদের কথা হয়ে গেছে, আর কোনো কথা বলো না। ফাতি, বললাম তো না। ফাতি, একদম না। আমি কখনোই চাই না তুমি কাজ করো জেনেব। চাকরি করতে হলে আমি করব, কষ্ট করতে হলে আমি করব, বাড়ি কিনতে হলে কিনবো, তবু তুমি কাজ করবে না। আগে যখন চাকরি করেছি তখন তো নিষেধ করোনি। তাই করিনি? এতদিনে হয়তো খুনি হতে। আচ্ছা এবার জেনেব শোনো, তুমি সব সময় অল্পতে রেগে যাও। তোমার জন্য চাকরি করা একদম ঠিক না। ওহ মেরিয়াম ম্যাডাম। ফাতি, আমি চাই না তুমি ঘুমানোর জন্য নিজেদের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যাও। আমি শুধু চাই সেলিম আর তোমাকে নিয়ে একটা শান্তির বাড়ি বানাতে, এতটুকুই। সবকিছুই হবে জেনেব, শুধু একটু অপেক্ষা করো। তবে আমাদেরকে আমাদের এই বড় পরিবারে কিছুদিনের জন্য হলেও থাকতে হবে, ঠিক আছে? তাছাড়া দেখো, বাড়িটা এখন কত শান্ত আর নিরিবিলি হয়ে আছে। সবকিছু খুব শান্ত। তাই তো বাড়িটা এত নিশ্চুপ হয়ে আছে কেন? জলদি ঘর থেকে বের হও, না হলে খুব খারাপ হবে। এই তো নীরবতা কেটে গেছে। খুব স্বাভাবিক। এই সাদিবেদ, এমনিতেই আমি ঝামেলার মধ্যে আছি। বুঝতে পারছি না। চলো যাই। তুমিও আমাকে কষ্ট দিতে চাইছো। গিয়ে দেখি কি হয়েছে। উফ, আইফের দয়া করে এত চিৎকার করো না, আরো বেশি রেগে যাবে। ফুপি, কি হয়েছে? সাজিবে তাপু অনশন ধর্মঘট করেছে।
অনশন ধর্মঘট? কিন্তু কেন? সেটা আইফের খালাকেই জিজ্ঞেস করো। ওর কম্পিউটার আমি ভেঙে ফেলেছি। মন চাইছে ওই কম্পিউটারের মতো ওর মাথাটাও আমি ফাটিয়ে গুঁড়ো করে দেই। এত চিৎকার করছেন কেন বুঝতে পারছি না। নতুন কম্পিউটার কিনলেই তো সমস্যা শেষ। কি বলো, তাই না? আইফের খালা, তুমি কি সাজিবেদকে চেনো না নাকি? ও খুব জেদি খালা, এভাবে চিৎকার করে তুমি ওকে কখনো খাওয়াতে পারবে না। বৃথা চেষ্টা। ও আর পারছি না, আমি সত্যিই ক্লান্ত হয়ে পড়েছি, বিরক্ত হয়ে গেছি। বাবা ফাতি, জেনেব, তোমরা একটু চেষ্টা করে দেখো না বোঝাতে পারো কিনা। কি বলছেন ফুপি? আমি আর জেনেব? এটা সম্ভব না। চলো ফাতি, চলো। কি বলছো জেনেব? চলো ওর সঙ্গে কথা বলি। আরে ওকে কি বলবো? ওকে বোঝাবো। ফাতি বাবা, তুমি একমাত্র ভরসা। যাও 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 বাবা, যাও। শাজি, আমি জেনেব। দেখো ফাতিও এসেছে। আমিও এসেছি। দরজাটা প্লিজ খোলো বোন, আমরা একটু কথা বলবো। হ্যাঁ শাজি, শাজি। ও সত্যি ভেতরে আছে তো? জেনেব এসব ছাড়ো তো, আমার সঙ্গে এসো। শাজি, আমি ভেতরে আসছি। মানে আমরা শাজি। হ্যালো, ভেতরে আসবো? নিশ্চয়ই ওরা পারবে। দেখা যাক, আল্লাহ ভরসা। শাজি, তুমি কেমন আছো? শাজি, এটা তুমি ঠিক করছো না। এভাবে কেউ কি অনশন করে নাকি? দেখো, তোমার জন্য আমরা সবাই কত কষ্ট পাচ্ছি। শুধু আমরাই না, সেলিমও। ছোট্ট বাচ্চাটাও বুঝতে পারছে বাড়িতে কিছু একটা হয়েছে, আর ও মন খারাপ করে আছে। শাজি, কি আশ্চর্য জেনেব, ও এভাবে তাকিয়ে আছে কেন? কি কি ভূতে ধরেছে নাকি? ও ক্ষুধার্ত। শাজি, আইফের খালা বাইরে আছেন। তোমার জন্য কাঁদতে কাঁদতে দুই চোখ একেবারে বেলুনের মতো ফুলে গেছে, একদম দেখার মতন অবস্থা। খুব খারাপ শাজি, তোমার জন্য খুব কষ্ট পাচ্ছে। জেনেব মিথ্যে বলো না, পরে আমরাই বিপদে পড়বো। শাজি, আমি বলছি যে চলো আমরা আজ সন্ধ্যায় সবাই মিলে রুটি দিয়ে তোমার পছন্দের মশলাদার আর সুস্বাদু কোকোরেজি খাই। কি বলো? আমি জানি কোকোরেজি তোমার খুব পছন্দ। ফাতি নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, ও সত্যি খাবে? হ্যাঁ খাবে। আমি তাহলে নিয়ে আসি। হ্যাঁ সাজিবে? অবশ্যই। কোকোরেজির সাথে সালাদ আর আইরান খেতে দারুণ মজা লাগে, তাই না? তুমি কি বলো সাজি? আচ্ছা, এক কাজ করি, আমরা সবাই একসাথে বাইরে যাই, খোলা হাওয়ায় খাওয়া দাওয়া করি। ও খুব ভালো লাগবে, দেখো। এসব কি বলছো জানি? সাজিবে, তুমি একাই যাও, কিছুক্ষণ ঘুরে আসো, ভালো লাগবে। আমাদের ছোট বাচ্চা আছে, ওকে আমাদের দেখতে হবে। একাই যাও। সাজিবে, কিছু মনে করো না। ফাতি আসলে মজা করতে পছন্দ করে। জানি, মনে হয় ও শুনছে না। সাজিবে, দেখো শুনছে না। সাজিবেদ হয়তো শুনছে না। শাজি, আমরা এখানে। ও তাকিয়ে আছে কেন? জেনেব, সাজি, জেনেব, ওর মুখ থেকে দুর্গন্ধ আসছে। ও বেঁচে আছে তো? তাও আস্তাগফিরুল্লাহ। সাজিবেদ, চলো ডান্স করি, মজা করি। তুমি কি করছো জেনেব? জানি না, এসব শুনে সবাই কোনো না কোনো প্রতিক্রিয়া দেখায়, হয়তো ও দেখাতে পারে। চলো আমরা যাই। চলো আমরা আসি। সাজিবেদ, যদি কিছু দরকার হয় আমাদের ডেকো, আমরা নিয়ে আসবো, কেমন? হ্যাঁ, জেনেবকে ডেকো। হ্যাঁ, আমাদের ডেকো। তোমার ধর্মঘট শুভ হোক সাজি। কি হয়েছে? হ্যাঁ, একটা কথাও বললো না। আমরা এত কথা বলেছি কিন্তু এভাবে তাকিয়েছিল। ওই
আল্লাহ মাফ করো। তাহলে কিছুই বলেনি? কিছুই বলেনি আইফের খালা। সাজিবেদ মুখ দিয়ে একটা শব্দও বের করেনি। ক্ষুধার কারণে ওর নিঃশ্বাসে দুর্গন্ধ বের হচ্ছিল। তুমি শুধু ওর কম্পিউটার ভেঙে ফেলোনি, ওর প্রাণ কেড়ে নিয়েছো, ওর স্বাভাবিক জীবন ধ্বংস করে দিয়েছো খালা। তোমার এটা করা মোটেও ঠিক হয়নি। বেয়াদব মেয়ে কোথাকার, একদম ওর বাবার মতো হয়েছে, একদম। এটা কেন বলছি জানো? দ্বিতীয় বিয়ে করতে না পেরে ওর বাবা ঠিক কিভাবে 3 মাস দেয়ালের দিকে তাকিয়েছিল। ও আমার ঘরটাকে পাগলা গারদ বানিয়ে দিয়েছে। ওই একজন না খেয়ে আছে আর ও আছে ওর রুম নিয়ে। আইফের খালা, এসবে লাভ হবে না, বরং পরিস্থিতি আরো খারাপ হবে, তা তুমি ভালো করেই জানো। আমি কি করব জেইনেব? আমি তো বলেছি নতুন কম্পিউটার লাগবে। এত ঝামেলার মধ্যে আমি ওকে কিভাবে নতুন কম্পিউটার কিনে দেবো বাবা? দেখো, তুমি এখন নতুন কম্পিউটার কিনতে পারবে কি পারবে না সেটা তোমার ব্যাপার, মেয়েটা তোমার, কিন্তু অবস্থা খারাপ। আচ্ছা চলো। হ্যাঁ চলো। সাজি, কিছু খেলে বলো, আমি রান্নাঘরে আছি। আমি খাওয়ার জন্য কিছু বানাবো, এখন তুমি আবার খাবে? রান্নাঘরে গিয়ে কি বানাবে? ঠিক আছে যাও।